আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ আগন্তুকের মুখ দেখে আমার হাত থেকে খাবার পড়ে যায়। আমি আরো বিস্ময়ে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তুষারকে জড়িয়ে ধরেছে সে আর কেউ না, সে হচ্ছে জ্যোতি। কিন্তু সে হোটেলের ঠিকানা পেলেও কি করে? যতটুকু আমি জানি তুষার দেয়নি, শুধু ফোন নাম্বার দিয়েছে। ও কি লোকেশন ট্র্যাক করে চলে এসেছে? আমি সামনের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুষার এক নজর আমার দিকে তাকিয়ে আমার মুখের ভাব বুঝে নেয়, তারপর জ্যোতিকে নিজে থেকে সরিয়ে দেয়। তুষার বলে, তুমি হঠাৎ এখানে? আর হোটেলের ঠিকানা জানলে কি করে? জ্যোতি বলে, কেন আমি আসতে পারি না? আর হোটেলের ঠিকানা কি করে পেলাম সেটা না হয় নাই জানলে? আমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে আসতে দেবে না? তুষার সাইড হয়ে ওকে জাগা দেয়। জ্যোতি আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে তুষারকে বলে, চয়েস আছে তোমার বউটা সুন্দর। জ্যোতির কথা শুনে তুষার আমার দিকে তাকায়। জ্যোতি আমাকে উদ্দেশ্য করে বলে, কাল তুমি মিথ্যে বললে কেন? কেন বললে তুমি তুষারের কাজিন? এতক্ষণে আমি কথা বললাম, তখন যদি নিজের পরিচয় দিয়ে দিতাম তাহলে হয়তো তোমার পেটের কথাগুলো বের হতো না। আমি জানতে পারতাম না তোমার কি অভিসন্ধি আছে। জ্যোতি ভ্রু কুচকে বলে, মানে কি বলতে চাইছো তুমি? আমি বললাম, মানে খুব সোজা, বর্তমান নিজের স্বামী থাকতে অন্যের স্বামীর দিকে হাত বাড়ানো। জ্যোতি রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলো। তুমি তুষারের স্ত্রী হতে পারো, তবে এটা ভুলে যেও না তার আগে আমি তুষারের গার্লফ্রেন্ড ছিলাম। আমি বললাম, ছিলে, কিন্তু এখন নেই। এখন আমি তার স্ত্রী, তাহলে অধিকারটাও আমার। জ্যোতি বলে, বললেই হলো, তুষারের উপরে সবচাইতে বেশি অধিকার আমার। আমি মুচকে হেসে বললাম, তাই নাকি? যদি এতই অধিকার থাকে তাহলে ছেড়ে চলে গেলে কেন? তখন মনে ছিল না? সেটা বাদ দাও, তোমার তো বিয়ে হয়ে গেছে। তাও আবার 1-2 মাস নয়, 1-2 বছরও নয়, পুরো 4 বছর হলো তোমার বিয়ে হয়েছে। 4 বছর অন্য একজনের সাথে সংসার করে আবার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার সাথে সাথে পাল্টি? কেমন মেয়ে তুমি? তখন তুষারের কিছু ছিল না তাই ছেড়ে চলে গিয়েছিলে। এখন যখন শুনেছো তুষারের সব হয়েছে, এখন আবার ফিরে আসতে চাইছো। তুমি তো জানো তুষার বিয়ে করে ফেলেছে, বর্তমান তার স্ত্রী আছে, আর সে হলো আমি। তারপরও কেন ওর দিকে নজর দিচ্ছ? জ্যোতি প্রচণ্ড রেগে যায়। দাঁতে দাঁত কামড়িয়ে আমাকে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কি করব না করব তোর থেকে জ্ঞান নিতে হবে? তুই কে রে? আমার ব্যাপারে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? আমি বললাম, যে আমার স্বামীর দিকে কুনজরে চাইবে তাকে তো আমি এমনি ছেড়ে দেব না। জ্যোতি আর কিছু বলল না, সোজা আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি তাল সামালতে না পেরে মেঝেতে পড়ে যাই। এতক্ষণ তুষার চুপ করে আমাদের দুজনের কথা শুনছিল। এবার আর চুপ থাকতে পারলো না। আমাকে থাপ্পড় মারাটা হয়তো তুষার হজম করতে পারেনি। সেও জ্যোতিকে উল্টো থাপ্পড় মেরে দেয়। জ্যোতি গালে হাত দিয়ে তুষারের দিকে তাকায়। ওর চোখে জল টলমল করছে। ওভাবে তাকিয়ে বলে, তুমি আমাকে মারলে, তাও আবার এই মেয়েটার জন্য? তুষার বলে, ও আমার স্ত্রী, ওকে থাপ্পড় মারার অধিকার তুমি কোথায় পেলে? তোমার সাহস কি করে হলো ওকে থাপ্পড় মারতে? জ্যোতি, আজ তোমাকে কিছু কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার আমার সম্পর্ক আজ থেকে 5 বছর আগে শেষ হয়ে গেছে। যেদিন তুমি আমার সাথে ব্রেকআপ করেছো সেদিন। এখন কিন্তু তোমার আমার মাঝে কোনো সম্পর্ক নেই। যার অধিকারে তুমি আমার উপর দাবি খাটাবে। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী আছে, তাকে নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। জ্যোতি বলে, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে আজ কথা কেন বলছো? কেন এই মেয়েটার জন্য তুমি আমাকে মারলে? তুষার বলে, তুমি তোমার লিমিট ক্রস করেছো। তুমি ওর গায়ে হাত তুলেছো, যেটা আমি একদম সহ করব না। জ্যোতি বলে, কিন্তু কেন? তুমি কি ওকে ভালোবাসো? এই কথা শুনে তুষার আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ভালোবাসি। জ্যোতি বলে, তুমি মিথ্যে বলছো, তুমি ওকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। আমি বিশ্বাস করি না। তুষার বলে, তুমি বিশ্বাস না করলেও আমার কিছু যায় আসে না। নিজের স্ত্রীকে ভালোবাসবো, সেটা আবার অন্যকে প্রমাণ দেখাতে হবে কেন? জ্যোতি বলে, তুমি যাই বলো না কেন আমি বিশ্বাস করতে পারছি না। তুমি যদি চাও আমি রায়হানকে ডিভোর্স দিয়ে দেব, তারপরও তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুষার বলে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দেব না। জ্যোতি বলে, কেন দিতে পারবে না? আমি যদি পারি তোমাকেও পারতে হবে। তুষার বলে, কারণ আমার স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে না, সে আমাকে অনেক ভালোবাসে। আর আমি তো বললাম আমি আমার স্ত্রীকে ভালোবাসি, ডিভোর্স হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমাকে প্রমাণ দেখাচ্ছি, এই দেখো। এই বলে তুষার আমাকে মেঝে থেকে উঠিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। তারপর জ্যোতিকে উদ্দেশ্য করে বলে, আর চাই প্রমাণ? এই দেখো। এই বলে আমার মাথায় চুমো খায়। তারপর আমার কপালে চুমু দিয়ে আমাকে বলে, আই লাভ ইউ। এই বলে আবার শক্ত করে জড়িয়ে ধরে। জ্যোতি তুষারের কাণ্ড দেখে বোকা বনে গেল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে কিছু না বলে চোখের পানি মুছে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই তুষার বলে, আর কখনো আমাদের মাঝে দেয়াল হতে এসো না, তাহলে কিন্তু ভালো হবে না। লাস্টের কথাগুলো শুনে জ্যোতি থমকে দাঁড়ায়। তারপর পিছন ফিরে এক ঝলক আমাদেরকে দেখে চলে যায়। আমি তখনও তুষারের বুকে। তুষার আমাকে বুকের মাঝে জড়িয়ে রেখে দরজার দিকে তাকিয়ে বলে, বাসলাম বাবা, আপদ বিদায় হয়েছে, চলো আমরা নাস্তা করে নিই। এই বলে আমাকে ছেড়ে দিল। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম।
এতক্ষণ চোখের সামনে যা হয়ে গেল এবং আমার সাথে যা হলো, এগুলো কি সব বাস্তবে হয়েছে, নাকি টিভিতে টকশো দেখছি, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন, কোনটা? আমি ওভাবে দাঁড়িয়ে আছি দেখে তুষার বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে আমাকে অফিসে যেতে হবে। তুষারের কথায় আমার সম্বিত ফিরল। তারপর আমি কোনো কথা না বলে তুষারের সাথে বসে নাস্তা করলাম। তুষার ঘন ঘন আমার গালের দিকে তাকাচ্ছে, হয়তো যদি থাপ্পড় মারার ফলে গালে 5 আঙুলের দাগ বসে গেছে। সেদিকে আমার কোনো হোশ নেই, আমি শুধু এতক্ষণ যা হয়ে গেল তা নিয়ে ভাবছি। তুষার বলে, থাপ্পড়টা খুব জোরে লেগেছে তাই না? গালে দাগ বসে গেছে, আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমাকে থাপ্পড় খেতে হলো। আমি বললাম, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি আজ আমার জন্য জ্যোতিকে থাপ্পড় মারলে, ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াবার মতো সম্মান দিলে, এর চেয়ে বেশি আর কি চাই বলো? তুষার বলে, কতটুকু তোমাকে সম্মান দিতে পেরেছে আমি জানি না, তবে সামনে কখনো তোমাকে ছোট হতে দেব না কারো কাছে, এটা তোমার কাছে প্রমিস করলাম। আমি বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুষার বলে, এখানে ধন্যবাদের কি আছে, আমি আজ যা করেছি সবই সত্যি। আমি বললাম, আমাকে ভালোবাসো, সেটাও কি সত্যি? তুষার বলে, জানি না। আমি বললাম, ওর সামনে আমাকে জড়িয়ে ধরলে, তাহলে এটা কি মনে করব? তুষার বলে, তুমি যেটা ভেবে খুশি থাকবে সেটাই ভাবো। এরপর আর কোনো কথা থাকে না, আমি চুপ করে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর তুষার বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রাত্রে আসার পর আমাদের জন্য যে বাসা ভাড়া করা হয়েছে সেখানে চলে গেলাম। আগে থেকে সব রেডি করা ছিল, তাই আমাদের কোনো সমস্যা হলো না। আমরা রাতে গিয়ে শুধু নিজেদের জিনিসপত্রগুলো সাজিয়ে রাখলাম। ঘর সাজানোর সময় তুষার আমাকে হেল্প করছে। তুষার এখন আমার সাথে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। তাহলে কি তুষার আমাকে মেনে নিয়েছে? আমাদের জন্য যে বাসা ভাড়া করা হয়েছে সেখানে একটা বেডরুম, একটা হলরুম, একটা কিচেন আর একটা ওয়াশরুম, মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হলরুমে 2 সাইডে 2টো সোফা রাখা আছে, সামনে ডিজাইন করা ইয়া বড় টি টেবিল, দুপাশে কভার করে যায়। ডান পাশের কর্নারে একটা ছোট র্যাক আছে, সেখানে ছোট বড় মাটির পুতুল দিয়ে সাজানো। বাম পাশে বড় একটা টিভি, 3 পাশের দেয়ালে বড় বড় পেন্টিং লাগানো। মোটামুটি একটা সৌন্দর্য ফুটে উঠেছে হলরুমে। আর বেডরুমে একটা বড় খাট, 2 সাইডে 2টো টি টেবিল, একটার উপরে একটা ল্যাম্প বসানো আছে, আর অপরটাতে অনেক বড় একটা ফুলদানি। তার ভেতরে নানান রকমের প্লাস্টিকের ফুল দেওয়া আছে, দেখলে মনে হবে না প্লাস্টিকের, মনে হবে যেন রিয়েল। খাটের ডান পাশে একটা বড় কাঠের আলমারি আছে, অপর পাশে একটা ড্রেসিং টেবিল। বেডরুমটাও খুব সুন্দর করে সাজানো, রান্নাঘরে রান্না করার মতো সব জিনিসপত্র আছে। মোট কথা আমাদের থেকে কোনো কিছু কিনতে হবে না, এই বাড়ির ভাড়াও দিতে হবে না, কারণ এই বাড়িটা ম্যানেজারের এক আত্মীয়র বাড়ি, তারা সবাই বাইরে থাকে, বাড়িটা উনি দেখাশোনা করে। তুষারের সাথে ভালো পরিচয়, তাই উনি এই বাড়িতে থাকতে অনুমতি দিলেন। তাই আমরা এখানেই চলে এলাম। হাতের কাজ শেষ করে তুষার ক্লান্ত হয়ে বসে থাকে খাটের কোনায়। আমি তাকে ঠান্ডা 1 গ্লাস পানি এগিয়ে দিলাম, সে পানিটা খেয়ে নিল। রাতের খাবার আমরা আসার সময় নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নিলাম দুজন মিলে। এখন ঘুমোনোর পালা। আমি বললাম, এখানেও তো খাট একটা, দুজন কিভাবে ঘুমোবো? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বরং নিচে ঘুমাই। তুষার বলে, এখানে বেশ ঠান্ডা পড়ছে, নিচে ঘুমোলে ঠান্ডা লেগে যাবে, তার চেয়ে বরং তুমি খাটে ঘুমাও। আমি বললাম, কিন্তু তুমি কোথায় ঘুমাবে? তুষার বলে, কোথায় আবার, খাটে। আমিও সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লাম না। আমি বললাম, না, আমি তোমার সাথে খাটে ঘুমাবো না। তুষার আমার দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? এই 2 দিন তো দিব্যি ছিলে, কোনো সমস্যা হয়নি, নিজের ইচ্ছেতে ছিলে, আজ হঠাৎ কি হলো? আমি বললাম, কি আর হবে, তুমি তো জানো রাতে তোমার পাশে ঘুমোলে তুমি জ্যোতি মনে করে আমাকে জড়িয়ে ধরো, আবার যদি সেরকম কিছু করো। তুষার বলে, যাকে আজ নিজের জীবন থেকে একেবারে তাড়িয়ে দিয়েছি তার কথা মুখে না আনলে নয়। আমি বললাম, ওর কথা বাদ দিলেও কিন্তু তোমার বিশ্বাস নেই, তুমি রাতে আমাকে জড়িয়ে ধরবে। তুষার বলে, তোমাকে জড়িয়ে ধরতে রাতের কি প্রয়োজন? আমি চাইলে এখন তোমাকে জড়িয়ে ধরতে পারি, শুধু জড়িয়ে ধরা না, মন চাইলে সব করতে পারি। আমি আমতা আমতা করে বললাম, সব মতলব কি করবে তুমি? তুষার বলে, মনে হচ্ছে তুমি জানো না। জানো না যখন ঠিক আছে, বলে দিচ্ছি, স্বামী স্ত্রী রাতে যা করে তা করব। আমি বললাম, রাতে আবার কি করে? তুষার বলে, তুমি সত্যিই জানো না? আমি মনে মনে ভাবছি, জানলেও কি আমি বলবো যে আমি জানি? আমি তো তোমার মুখ থেকে শুনবো এবং তোমাকে দিয়েই করাবো সব। তুমি কি ভেবেছো এত কিছুর পর আমি তোমার কাছে এমনি এমনি ধরা দেব? না সোহাগ চান, সবে তো তোমাকে জালে আটকিয়েছি, এবার খেলে খেলে পারে তুলবো। আমাকে চুপ দেখে তুষার বলে, কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন, আর এত গম্ভীর হয়ে কি ভাবছো? আমি বললাম, কই কিছু না তো। সত্যি বলতে আমি কিছুই জানি না, রাতে স্বামী স্ত্রী কি করে এইটুকু জানি, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, তারপর কি করে? তুষার বলে, আমার ভাবতে অবাক লাগে, তুমি কলেজ পড়ুয়া মেয়ে হয়েও কিছু জানো না? আজকাল স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও এসব জানে। ঠিক আছে, এসো ঘুমাবে। আমি বললাম, ঠিক আছে মানে, আগে প্রমিস করতে হবে রাতে আমাকে জড়িয়ে ধরবে না। তুষার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে উঠে আসে আমার সামনে, তারপর বলে, জড়িয়ে ধরলে কি করবে? আমি বললাম, চিৎকারে দেব। তুষার বলে, তাই বুঝি, ঠিক আছে, এই আমি তোমাকে জড়িয়ে ধরলাম, চেঁচাও দেখি কত চেঁচাতে পারো। এই বলে তুষার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটা কি হলো? আমার চাল আমার উপরেই চেলে দিল। তুষার আমাকে বুকে নিয়ে বলে, কি হলো, চুপ করে আছো কেন? তুমি না বললে চেঁচাবে?
চেঁচিয়ে দেখো কেউ আসে কিনা। তুষার খুব ভালো করেই জানে চেঁচালে কেউ আসবে না, আর আমিও চেঁচাবো না। আমি বললাম, এটা কি হলো? তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি তো আমাকে স্ত্রী হিসেবে মানো না, আমাকে ভালোবাসো না, তাহলে? তুষার বলে, আজ তো বাইরের একজনের সামনে ধরে কিস করলাম, ভালোবাসি বললাম, স্ত্রী হিসেবে অধিকার দিলাম, তা তো কি হলো না? আমি বললাম, তখন জিজ্ঞেস করেছিলাম কেন বললে জানি না। তুষার বলে, সব যদি আমি বলে দেই তাহলে তুমি আছো কেন বোঝার জন্য? আমি অভিমান করে বললাম, অনেক হয়েছে মিথ্যে কথা বলা, তুমি আমাকে ভালোবাসো না। তুষার বলে, কি করলে বুঝবে তোমাকে আমি ভালোবাসি? আমি বললাম, কিছু করতে হবে না। তুষার বলে, এ কেমন কথা? এখন বলছো আমি তোমাকে ভালোবাসি না, আবার বলছো বোঝাতেও হবে না। আমি বললাম, এত সহজে তোমার ভালোবাসা আমি গ্রহণ করব না। তুষার বলে, কেন? আমার অপরাধ? আমি বললাম, তুমি কি কম অপরাধ করেছো? বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কম অপরাধ করনি। তুষার বলে, বুঝলাম, এখন কি করলে অপরাধ থেকে মুক্তি পাবো? আমি বললাম, আমি কি করে বলবো, আমি জানি না। তুষার বলে, তুমি যখন জানো না তাহলে আমি যা করব তা তোমাকে মেনে নিতে হবে। কি, রাজি তো? মনে মনে ভাবছি, এ কেমন মানুষ রে বাবা, একদিনের মাঝেই এত পরিবর্তন। সে কি সত্যি পরিবর্তন হয়েছে, না আমার সাথে মজা করছে? এত সহজে আমাকে ভালোবেসে ফেলা, আমাকে মেনে নেওয়া, আমাকে স্ত্রীর অধিকার দেওয়া একটু অবাক হওয়ার বিষয় না? কাল যে মানুষ পুরনো প্রেমিকাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, সে আজকের মধ্যে তাকে জীবন থেকে ধাক্কা মেরে বের করে আমাকে আপন করে নিচ্ছে। ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক। এ কি সত্যি আমাকে নিজের করে পেতে চাইছে, নাকি আবার দুর্বলতা নিয়ে আমার সাথে মজা করছে? কি জানি বাবা, কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না। আমাকে নিশ্চুপ দেখে তুষার বলে, কি ব্যাপার, এত গভীরভাবে কি ভাবছো? বলো, আমার কথাতে রাজি? আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, হ্যাঁ, কিছু না কিছু না। তুমি কি বলছিলে যেন? তুষার বলে, আগে বলো তুমি কি ভাবছিলে, তোমার মন কোন ভাবনায় ডুবেছিল? আমি কোনো ভনিতা না করে বললাম, আসলে আমার বিশ্বাস হচ্ছে না। তুষার বলে, কোন বিষয়ে? আমি বললাম, এই যে তুমি এত সহজে আমাকে আপন করে নিচ্ছ, কাল যে মানুষটা অতীত ফিরে পেয়ে বর্তমান ভুলতে বসেছে, সে কিনা একদিনের মধ্যে অতীতকে চির বিদায় দিয়ে বর্তমানকে কাছে পেতে চাইছে। ব্যাপারটা তোমার একটু অস্বাভাবিক লাগছে না? তুষার বলে, বেশ ভালোই তো বলেছ, আমার কথা আমাকেই জিজ্ঞেস করছো? আমি বললাম, বারে, তোমাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করব? এখানে কি তৃতীয় ব্যক্তি আছে নাকি? তুষার বলে, তা নেই, তবে আমার কথা আমাকে জিজ্ঞেস না করে নিজের মনকে প্রশ্ন করো, হয়তো তুমি উত্তরটা পেয়ে যাবে। দেখো, আমি মানছি, আমি অতীত ভুলতে চাইনি, অতীত নিয়ে বাঁচতে চেয়েছি, কিন্তু এখন যখন অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচতে চাইছি, তাহলে সেখানে এত প্রশ্ন কেন? তুমি কি চাও না আমি তোমার হই? কাল তো একদম আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলেছিলে, তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসায় বাঁচতে চাই। তাহলে আজ আবার কি হলো? দেখো, বেশ রাত হয়েছে, কাল আবার আমার অফিস আছে, তাই বলছি এসো লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। এখন কি বলি? ও তো কথার মোড় ঘুরিয়ে দিয়েছে, থাক দেখা যাক কি হয়। তাই আমি আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে শুয়ে পড়লাম, তবে মাঝখানের বালিশ দুটো দিয়ে দিই। তুষার বলে, মাঝখানে বালিশ দিলে কেন? আমি বললাম, আমার জন্য যেন কারোর সমস্যা না হয় তাই। তুষার বলে, আমি বলেছি তোমার জন্য আমার সমস্যা? আমি বললাম, বলা তো যায় না, হয়তো মাঝরাতে ঘুমের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলবে তুমি আমাকে জড়িয়ে ধরেছ। তুষার বলে, আচ্ছা, যত সমস্যা আমি জড়িয়ে ধরাতে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে তুষার খাটের উপর এসে পড়ে, তারপর মাঝখানে বালিশ দুটো সরিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর বলে, মাঝরাতের অপেক্ষা করব কেন, এখনই জড়িয়ে ধরলাম, এবার বলো কি করবে? আমি বললাম, কি আর করব, এখন ঘুমোবো তোমার বুকে। তুষার বলে, হ্যাঁ, তাহলে এতক্ষণ তুমি আমাকে বোকা বানাচ্ছিলে? আমি বললাম, এই একটু একটু মজা না করলে প্রেম জমে না, আর তাছাড়া অনেক ভুগিয়েছ আমাকে, তাই একটু শোধ নিলাম। তুষার বলে, তাহলে এই ব্যাপার, কিন্তু এখন যে আমি তোমাকে ছাড়বো না। আমি বললাম, আমিও চাই তুমি আমাকে না ছাড়ো। তুষার বলে, বেশ, তাহলে আর অপেক্ষা কিসের? আমি বললাম, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, আমাকে ঠকাবে না তো? তুষার বলে, তুমি আমার প্রেমিকা না, আমার স্ত্রী। আমি আমার প্রেমিকাকে ঠকাইনি, সে আমাকে ঠকিয়েছে, আর বাকি রইলে তুমি। এত কিছুর পরেও যখন তুমি আমাকে ছেড়ে যাওনি, তাহলে আমি কোন দুঃখে তোমাকে ছাড়বো? ভালোবেসে ফেলেছি তোমাকে, জানি না কিভাবে। কোনোদিন ভাবিনি আমার জীবনে অন্য কেউ আসবে। তোমার প্রতিটা ছোঁয়া তোমার প্রতি আমাকে আকৃষ্ট করেছে, তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। হয়তো তোমার প্রতি করা অবহেলা থেকেই ধীরে ধীরে এই ভালোবাসাটা জন্মেছে। ধন্যবাদ জানাই জ্যোতিকে, সে যদি দ্বিতীয়বার আমার জীবনে না আসতো, তাহলে হয়তো আমি কোনোদিন তোমার হতে পারতাম না। কথাগুলো তুষার আমাকে বুকে নিয়ে বলছে, আমি ওর বুকে মাথা রেখে শুনছি। আমি বললাম, অবশেষে যে তোমাকে আমি পেয়েছি সেটাই আমার কাছে অনেক। তুমি জানো, বিয়ের পর স্বামীর ভালোবাসাই হচ্ছে মেয়েদের একমাত্র অবলম্বন। আমি চাই না তোমাকে হারাতে, আমি তোমাকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তুষার বলে, অনেক হয়েছে বোঝানো, আর কিছু বুঝতে বা শুনতে চাই না। তোমার এই বকবক শুনতে শুনতে রাত কাবার হয়ে যাবে, আজ রাতে আর ভালোবাসতেও পারবো না, তাই এবার চুপ করো। আমি বললাম, আমি বুঝি বকবক করছি? তুষার বলে, নয়তো কি? আমি কি সুন্দর করে বলেছি, বিছানায় এসে শুয়ে পড়ো। আর তুমি কি না এটা সেটা বলে বলে কথা অনেক লম্বা করে ফেলেছো। এতক্ষণে জানো তোমার আমার একঘুম হয়ে যেত, তবে আমাকে যখন ঘুমোতে দাওনি, তাহলে আজ আমিও তোমাকে ঘুমোতে দেব না। আমি বললাম, কি করবে তুমি? তুষার বলে, দেখোই না কি করি। এই বলে আমার কোমর ধরে হ্যাঁচকা টেনে নিজের কাছে টেনে নেয়।
তারপর বুকের সাথে চেপে ধরে বলে, ভালোবাসবো তোমাকে, মন ভরে আদর করব। এই বলে নাকের সাথে নাক ঠেকায়। তুষারের ছোঁয়াতে আমি কেঁপে উঠি। ওর ছোঁয়া পেয়ে আমি আরও আগে চোখ বন্ধ করে নিয়েছি। আমার ঠোঁট তিরতির করে কাঁপছে। ততক্ষণে তুষার আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে। কি অদ্ভুত একটা অনুভূতি। তুষার দু হাতে আমাকে জাপটে ধরেছে। ওর শরীরের উষ্ণ ভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ওর ভালোবাসা যেন আমাকে পাগল করে দিচ্ছে। ধীরে ধীরে আমরা শারীরিক সঙ্গমে লিপ্ত হই। একে অপরের ছোঁয়াতে আমরা যেন রাঙিয়ে উঠেছি। দৈহিক মিলন মনে হয় একেই বলে। সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা তা হচ্ছে অন্যরকম এক অনুভূতি। দুজন দুজনকে ভালোবেসে ভরিয়ে দিচ্ছি। এত অল্প সময়ে আমি ওকে পেয়ে যাব, সত্যি আমি কল্পনা করিনি। সবই হচ্ছে ভাগ্য। কখন কি হয় কেউ বলতে পারে না। আমার আর তুষারের ক্ষেত্রেও তাই হয়েছে। এক সময় তুষার ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে মনের ভালোবাসা প্রকাশ করছি। অনেক না বলা কথা জমেছিল, তা আজ তুষারকে বলছি। সে আমাকে বুকে নিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। এভাবে ভালোবেসে গল্প করে রাত কাবার করে দিলাম। বেচারা তুষার ঘুমানোর আর সুযোগ পেল না। সকালে উঠে অফিসে যেতে হলো। কোনো রকম ঝিমিয়ে ঝিমিয়ে অফিস কমপ্লিট করে বিকেলের দিকে বাসায় আসে। বাসায় ফোন করে সবার সাথে কথা হয়েছে। তারপর আপুর সাথে কথা বললাম। তিনি সব শুনে মহা খুশি। আমাকে বলে ঢাকা থেকে বাড়িতে আসার সময় টাঙ্গাইলের চমচম মিষ্টি আর বগুড়ার দই নিয়ে আসতে। এগুলো নাকি আপুর অনেক প্রিয়। তারপর থেকে শুরু হলো সুখের দাম্পত্য জীবন আমাদের। বেশ ভালোই দিন যেতে থাকে। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।